أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সভায় উপস্থিত শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ, উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইরা আমার, কথা বলার শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধুকে এবং ৭৫-এর ১৫ই আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর যে হত্যাকাণ্ডে নিহত হয়েছিল শকত শহীদদের প্রতি আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামান সাহেবকে, যারা ১৯৭৫ সালের পরবর্তীতে জেলখানায় কারার অভ্যন্তরে তাদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়েছিল। সেই সামরিক সরকার জেনারেল জিয়া, উনি বিএনপি নামক একটি দল গঠন করেছিল, উনি হানা ভোটের একটি নির্বাচন করেছিল যা সম্পূর্ণ ছিল অবৈধ। একজন জেনারেল কোনোদিন একটা দেশের নির্বাচনের ঘোষণা করতে পারে না। পরবর্তীতে জিয়ার পরে জেনারেল এরশাদ আসে, তিনিও একই পরিপ্রেক্ষিতে উনিও একটি দল গঠন করে জাতীয় পার্টি, সেটাও তারা ৯ বছর ক্ষমতায় ছিলেন, এই দেশের মানুষের প্রতি অনেক জুলুম নির্যাতন চালিয়েছিলেন। তো ভাইরা আমার, বাংলাদেশ আওয়ামী লীগ কেন গঠন হয়েছিল? ১৯৫২ সালে আমরা বাংলা ভাষাভাষী লোক ৯০% লোক বাংলা ভাষায় কথা বলার পরেও পাকিস্তানিরা জোর করে আমাদের মাতৃভাষা কেড়ে নিতে চেয়েছিল এবং এই দেশে তারা উর্দু ভাষাকে মাতৃভাষা হিসেবে তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, ছাত্রলীগের নেতৃত্বে তখন সংগ্রাম করে ৭ জন শহীদ হয়েছিলেন রাষ্ট্রভাষার জন্য। দ্বিতীয় দফায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে ৫৪তে যুক্তফ্রন্ট নির্বাচন হয়। সেই নির্বাচনে বঙ্গবন্ধু তৎকালীন মুসলিম লীগের সিনিয়র নেতা মৌলভী ওহিদুজ্জামানের সাথে বিপুল ভোটে তাকে পরাজিত করে তিনি জয়লাভ করেন। ১৯৫৬ সালে বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে শাসনতন্ত্র আন্দোলন নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৬২ সালে শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান ও বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে ফাঁসি দেওয়ার পায়তারা করেছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও ২৯৭টি আসন পাওয়ার পরও আওয়ামী লীগকে ক্ষমতায় বসতে তারা দেয়নি। পরবর্তীতে ১৯৭১ সালে বঙ্গবন্ধু যখন ৭ই মার্চ উপলক্ষে লক্ষ লক্ষ লোকের রেসকোর্স ময়দানে যখন উনি মিটিংয়ের ডাক দেন, বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত হতে মানুষ তখন লক্ষ লক্ষ লোক এসে ঢাকায় জড়ো হয়েছিল রেসকোর্স ময়দানে। আমরা শুনেছি আমাদের বাড়ি গোপালগঞ্জ, সেই সুদূর আসতে অনেক নৌপথে বিভিন্ন হেঁটে আসতে হতো। তখন তারা গুড় মুড়ি, চিড়া মুড়ি এবং ভাত গামছায় কলায় পাতায় বেঁধে তারা বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য, স্বাধীনতার ডাক দেবেন এজন্য তারাও সেদিন ঢাকায় এসে উপস্থিত হয়েছিল।
বঙ্গবন্ধু ৭ই মার্চের যে ভাষণটি তিনি এখানে উপস্থাপন করবেন, সেই ভাষণটি দেওয়ার জন্য বঙ্গবন্ধুর যে সমস্ত সহযোগীরা ছিলেন, অনেক অন্তত 50 জনে বঙ্গবন্ধুকে লিখিত ভাষণ তারা রেডি করে দিয়েছিলেন। বঙ্গবন্ধু ৭ই মার্চ তিনি কি ভাষণ দিবেন উনি খুব চিন্তিত হয়ে গেলেন। এত মানুষের এত ভাষণ লেখা, কোনটা তিনি দিবেন? তখন বিচক্ষণ রাজনৈতিক বঙ্গবন্ধুর প্রেরণা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব তখন বঙ্গবন্ধুকে বললেন, দেখো তুমি সব কিছু রেখে দাও, তোমার মনে যা আসে সেইটাই তুমি জনগণের উদ্দেশ্যে বলবে। ভাইরা আমার, আপনারা জানেন 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে যখন উঠেন, তখন ভাষণ চলাকালের আগেই ওনার কাছে একটি মেসেজ আসে যে এখানে লক্ষ লক্ষ লোকের জমায়েত হয়েছে, উনি যদি আজকে স্বাধীনতার ঘোষণা দেন তাহলে পাকিস্তানি বাহিনী তখন বিমানের মাধ্যমে তারা বোম্বিং করে এই লক্ষ লক্ষ তারা মেরে ফেলার একটি চক্রান্ত করেছিল। এটা বঙ্গবন্ধু জানতে পারেন এবং বঙ্গবন্ধু ঘোষণা দিলে স্বাধীনতার তখন তিনি বিচ্ছিন্নতাবাদী নেতা হয়ে যান। যাই হোক, উনি স্বাধীনতার কোনো কিছুই বাকি রাখেন নাই। উনি একজন যে বিচক্ষণ নেতা, তিনি যে রাজনীতির মহাকবি, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তিনি সেটা সেদিন প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ভাইরা আমার, তোমরা আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেক পাড়ায় মহল্লায় তোমরা প্রতিরোধ কমিটি গড়ে তুলো। মনে রাখবা, আমি যদি হুকুম দিতে না পারি তখন তোমাদের হাতে যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা শত্রুর মোকাবেলা করবা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু 7ই মার্চেই এদেশের স্বাধীনতার ঘোষণা তিনি দিয়ে ফেলেছিলেন। তারপরও তিনি বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি। এই কথার পরিপ্রেক্ষিতে 25শে মার্চ কালো রাতে পাকিস্তানি বাহিনী আমাদের অবাল বৃদ্ধ সাধারণ জনগণের উপর যেভাবে তারা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, যেভাবে তারা অকতরে গুলি চালাচ্ছিল, বঙ্গবন্ধু 25শে মার্চ রাতেই তিনি একটি ভাষণ লিখিত উনি লিপিবদ্ধ করেন। সেখানে তিনি সেই ভাষণটি তিনি স্বাধীনতা বাংলাদেশ বেতারে দেওয়ার জন্য তিনি নির্দেশ দেন। সেই ভাষণটি তৎকালীন চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম ভাষণটি পাঠ করেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান শাহ। তখন সেই ভাষণটি পাঠ করেন। পরবর্তীতে 26শে মার্চ আবার বিকেলে এই ভাষণটি পাঠ করেন আবুল কাশেম সন্দীপ। পরবর্তীতে আওয়ামী লীগ নেতারা চিন্তা করলেন যে সিভিল লোক দিয়ে এই ভাষণ পাঠের চেয়ে একজন সামরিক জান্তা দিয়ে যদি এই ভাষণটি পাঠ করানো হয় তাহলে মনে আমাদের যুদ্ধ করতে সুবিধা হবে। তখন তারা চট্টগ্রাম ক্যান্টনমেন্টে তখন আওয়ামী লীগ নেতারা যান। সেখানে গিয়ে একজন মেজরের সাথে কথা বলেন, ওই ভাষণটি দেখান বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করার জন্য। তখন মেজর হাবিবুর রহমান তিনি বলেছিলেন, এই ভাষণটি যদি আমরা সেনাবাহিনীর দায়িত্ব থেকে যদি পালন করি আমরা রাষ্ট্রদ্রোহীর সামিল হব, আমাদের দ্বারা এটা পাঠ করা সম্ভব হবে না। যদিও তিনি বাঙালি ছিলেন, তখন তিনি একটি উপদেশ দিলেন যে এটা কীভাবে পাঠ করা যায়। আপনারা আমাদেরই একজন মেজর জিয়া, তিনি এখন ছুটিতে আছে, তার ঠিকানা দিলেন ক্যান্টনমেন্টের বাইরে, যে ওখানে তিনি আছেন, তাকে দিয়ে আপনারা এই ভাষণটি পাঠ করান, ঘোষণাপত্রটি পাঠ করান। তখন আওয়ামী লীগ নেতারা যখন মেজর জিয়ার কাছে গেল, মেজর জিয়া তখন এই ভাষণটি পাঠ করতে অস্বীকৃতি জানালো। পরবর্তীতে জোর করে তাকে বেতার কেন্দ্রে নিয়ে ঘোষণাপত্রটি পাঠ করানো হলো। তখন তিনি তার নিজের নামেই এই ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন। পরবর্তীতে তাকে আবার ধরে এনে বঙ্গবন্ধুর নির্দেশে যে তিনি ভাষণ দিয়েছেন এটা আবার তাকে দিয়ে বলানো হয়েছে। তখন সেদিন ছিল 27শে মার্চ।
আমাদের স্বাধীনতা দিবস হলো 26শে মার্চ। আপনারা জানেন ভাইয়েরা, বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের জনগণের জন্য কি করেছে। এই বাংলাদেশ আওয়ামী লীগকে এক শ্রেণীর লোক আছে, তারা বলে আওয়ামী লীগ নাকি ইসলাম বিদ্বেষী। ভাইরা আমার, আপনারা লক্ষ্য করুন, আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা লগ্ন থেকেই একজন আলেম মাওলানার মাধ্যমেই এই দলটি প্রতিষ্ঠা হয়। তিনি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। পরবর্তীতে যিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি ছিলেন আব্দুর রশিদ তর্কবাগীশ। তাহলে আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী হলো কিভাবে? এটি নিছক অপপ্রচার। 1954 সালে বঙ্গবন্ধু যখন তার নিজ জেলা গোপালগঞ্জ থেকে নির্বাচন করেন, তখনও তার বিরুদ্ধে মুসলিম লীগরা তথা আমাদের দেশের আলেম সমাজরা অনেক অপপ্রচার করেছিল। তারা বলেছিল বঙ্গবন্ধুর নাকি একজন হিন্দুর ছেলে, তার মা নাকি একজন হিন্দু। ভাবতে অবাক লাগে, বঙ্গবন্ধুর মা ওই বাড়িরই, ওই শেখ পরিবারেরই একজন মেয়ে, শেখ সাহারা খাতুন। শেখ সাহারা খাতুনের বাবা যখন বঙ্গবন্ধুর বড় চার বোন হওয়ার পরে যখন বঙ্গবন্ধু ভূমিষ্ঠিত হলো, জন্মগ্রহণ করলো, খুশিতে বঙ্গবন্ধুর নানা উনি তার সমস্ত স্থাবর সম্পত্তি বঙ্গবন্ধুর মা শেখ সাহারা খাতুনের নামে খুশি হয়ে তিনি লিখে দিলেন তার একমাত্র নাতি হওয়ার কারণে। আর আমাদের দেশের এই আলেম সমাজ অপপ্রচারকারীরা তারা বলেছে বঙ্গবন্ধু নাকি হিন্দুর ছেলে। ভাইয়েরা আমার, অপপ্রচার তো সেই 54 সাল থেকেই শুরু হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পরে ইসলামের জন্য কি করেছে। 1972 সালে বঙ্গবন্ধু ক্ষমতায় আসার পরে, দেশ স্বাধীন হওয়ার পরে তিনি ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেন। আমাদের বাংলাদেশের বিভিন্ন মসজিদ ভিত্তিক মক্তব এবং ইসলামিক বই এবং আলেম ওলামাদের শিক্ষার জন্য তিনি এই ফাউন্ডেশনটি তৈরি করেছিলেন। আপনাদের জানতে হবে, বঙ্গবন্ধুই কেবল একমাত্র বিশ্বের নেতা যিনি বাংলাদেশের কোনো নাগরিক যেন ইসরায়েল না যেতে পারে সেজন্য পাসপোর্টে নিষেধাজ্ঞা রেখেছিলেন যে ইসরায়েলে বাঙালি ভ্রমণ করতে যেতে পারবে না। কিন্তু অন্য কোনো দেশের লোক ইসরায়েল আসার নিষেধাজ্ঞা ছিল না। কেন? ইসরায়েল ছিল ইহুদির দেশ বিধায় ইসরায়েল নিষেধাজ্ঞা করেছিলেন বঙ্গবন্ধু। ভাইরা আমার, বঙ্গবন্ধু তাবলিগ জামাতের জন্য তখনকার রমনা পার্ক ভেঙে দিয়ে তিনি সেখানে রমনা পার্কে কাকরাইল মসজিদ নির্মাণ করেছিলেন। টঙ্গীতে বিশ্ব ইজতেমার জন্য জায়গা করে দিয়েছিলেন। আওয়ামী লীগ তো ইসলামের জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগ তো ইসলামের জন্য সব সময় নিবেদিত প্রাণ। এই আওয়ামী লীগ ইসলামের জন্য যা করেছে, বাংলাদেশের অন্য কোনো দল কখনোই আওয়ামী লীগের জন্য, ইসলামের জন্য কিছুই করেননি। তার কারণ হলো আমাদের দেশে 9,000 কওমি মাদ্রাসা আছে, 55,000-এর মতো শিক্ষিকা মানে ছাত্র আছে, 55 লক্ষ। তখন সেই কওমি মাদ্রাসার শিক্ষকরা তখন দাবি করলো, ছাত্ররা দাবি করলো যে তারা যে লেখাপড়া করে, এই লেখাপড়ার কি মূল্য আছে যদি তারা কোনো স্বীকৃতি না পায়। তারা সেই কওমি মাদ্রাসার তাদের সেই দারুল হাদিসকে তারা মাস্টার্স সমমান সরকারের কাছে দাবি করছে। তখন সেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা চিন্তা করছে যে এত 55 লক্ষ লোক এরা লেখাপড়া করে যদি তাদের কোনো সার্টিফিকেট না থাকে, তাদেরও যদি কোনো কর্ম করে খাওয়ার ক্ষমতা না থাকে, শুধু মসজিদি ইমামতি মুয়াজ্জিন আর মানুষের বাড়ি মিলাদ পড়ে এতে কি একটা মানুষের চলে? উনি তো সেইটা চিন্তা করে তখন সেই কওমি মাদ্রাসার দাবি অনুযায়ী দাওরা হাদিসকে তিনি মাস্টার সমমান স্বীকৃতি দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় কওমি শিক্ষার্থীরা রেসকোর্সের ময়দানে শেখ হাসিনাকে তারা কওমি জননী বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেই বেঈমানরা কী করলো আবার? 2014 সালে তারা হেফাজতের নামে এই দেশকে লণ্ডভণ্ড করে আওয়ামী লীগকে ক্ষমতার থেকে নামানোর জন্য তারা বিএনপি জামাতের সাথে জোট করে মিথ্যা কথা, সরকারকে মিথ্যা আশ্বাস দিয়ে তারা বলেছিল আমরা শুধু মিটিং করব, শাপলা চত্বরে মিটিংটা করে আমরা সশরীরে ফেরত আসব। কিন্তু ভাইয়েরা আমার, আপনারা জানেন হেফাজত বাহিনী তারা সেই ওয়াদা রাখেনি। তারা আসরের পরে মিটিং শেষ করে দিয়ে চলে যাওয়ার কথা ছিল।
তারা ষড়যন্ত্র করে সেই বিএনপি নেত্রী সেদিন তাদেরকে ঘোষণা করেছিল বিএনপিদের যে তারা হেফাজতের জন্য খানা দানার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা করার জন্য। ভাইরা আমার, জাতির জনকের কন্যা সেদিন যেমন দাওরা হাদিসকে মাস্টার স্বীকৃতি দিয়েছিল, তেমনি পৃথিবীর কোনো দেশে কোনো নজির নাই যে একটি দেশে সরকারি খরচে 560টি মডেল মসজিদ নির্মাণ করা হয়। এই শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাই ইসলামিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে তিনি 560টি মডেল মসজিদ নির্মাণ করেছেন। মডেল মসজিদ কেন? মডেল মসজিদে সেখানে বিশ্বের বহু দেশে মসজিদে মহিলাদেরও নামাজের ব্যবস্থা থাকে। আমাদের মা বোনেরা যখন বাহিরে যাবেন, তারা কোথাও তাদের কোনো শৌচাগার বা তাদের নামাজের ব্যবস্থা থাকে না, তাই সেই কথা চিন্তা করে তাদের জন্য আলাদাভাবে পর্দার আড়ালে থেকে নামাজের ব্যবস্থা, অজুর ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। সেখানে ইসলামিক লাইব্রেরি, পাঠাগার রাখা হয়েছে, ইসলামিক সাংস্কৃতিক রুম রাখা হয়েছে। এখানে এসি করে আলাদাভাবে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেমদের জন্য আবাসিক ব্যবস্থা করা হয়েছে। তাহলে ইসলামের কাণ্ডারি কে? এদেশে শেখ হাসিনার চেয়ে বড় তো ইসলামিক কোনো কাণ্ডারি কোনো সরকারের কোনো হতে পারে নাই, আজও অবধি হতে পারে নাই। তাই ভাইরা আমার, আওয়ামী লীগ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? আওয়ামী লীগ এদেশের উন্নয়নের শীর্ষে, যেই দেশ একটি নিম্নমানের দেশ ছিল, যে দেশ নিম্নমানের দেশ থেকে মধ্যমায়ের পরবর্তীতে এখন উন্নত রাষ্ট্রে আমরা এখন পরিণত হয়েছি। আমরা এখন ভারত, পাকিস্তানকে আমরা এখন ছাড়িয়ে আমাদের জিডিপি এখন 8.5 হয়েছে, যেখানে ভারতে মাত্র 4.3, চীনেও 5.4, বাংলাদেশ এখানে 8.5। আমরা এখন বিভিন্ন দেশকে জিডিপির উপরে চলে গেছি। আমাদের রিজার্ভ এখন 46 বিলিয়ন মার্কিন ডলার। ভাইরা আমার, আজকে বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে, আওয়ামী লীগ 96তে ক্ষমতা আসার পরে 4000 মেগাওয়াট বিদ্যুৎ রেখে আওয়ামী লীগ তখন স্বেচ্ছায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীতে 8 বছর পরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে 4000 মেগাওয়াট বিদ্যুতের পরিবর্তে 3400 মেগাওয়াট বিদ্যুৎ পায়। যেখানে বিদ্যুৎ 5000 হওয়ার কথা, সেখানে আরও 600 মেগাওয়াট কমে আসে। সেই বিদ্যুৎ বাংলাদেশে, আমার এক ভাই সৌদি আরব ছিল, সে এসে বলল যে সৌদি আরব বিদ্যুৎ চলে যায়, এটা শুনে তারা অবাক যে বিদ্যুৎ আবার কিভাবে যায়। তা সে যখন এসে এই গল্প বাংলাদেশে বলল, আমরাও আশ্চর্য হলাম যে বিদ্যুৎ যায় না, এটা আবার কেমন দেশ। আমরা তো জানতাম সব দেশেই বিদ্যুৎ চাই, কিন্তু ভাইরা আমার না। সৌদি আরব 1 মিনিট বিদ্যুৎ চলে যাওয়ার কারণে 4 জন ইঞ্জিনিয়ারের হাত সৌদি সরকার কেটে দিয়েছিল। কেন গেল বিদ্যুৎ? শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে 3600 মেগাওয়াট বিদ্যুতের থেকে নিয়ে শুরু করে আজ এই 13 বছর ধারাবাহিকতায় 3বার সরকার গঠনের পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুতের প্রতি তড়িৎ গতিতে বিদ্যুৎ উন্নয়নের সিদ্ধান্ত নেন এবং বর্তমানে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বাংলাদেশ এখন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চলছে। এখন আনাচে কানাচে সমস্ত বাড়ি, সব জায়গায় বিদ্যুতে সয়লাভ হয়ে গেছে। এখন ভাইরা আপনারা দেখেন, লক্ষ লক্ষ তো ইজি বাইক, ভ্যান গাড়িতে পর্যন্ত এখন ব্যাটারি চার্জ দিয়ে তারা রিক্সা চালাইতেছে বিদ্যুতের সাহায্যে। মিল ফ্যাক্টরি অবাধে চলছে। উন্নয়ন তো সাধে হয় না। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করেছে 30,000 কোটি টাকা ব্যয়। 1 লক্ষ কোটি টাকা ব্যয়ে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছে, যেখানে 2500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। লেবুখালী ব্রিজ করেছে, পায়রা বিদ্যুৎ বন্দর করেছে, বিদ্যুৎ কেন্দ্র করেছে, রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র করেছে। বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কেন্দ্র করতেছে। ভাইরা আমার, আজকে আমরা ভাবতেও অবাক হয়ে যাই যে নদীর নিচ দিয়ে, যেটা ফ্রান্সে আছে, ইতালিতে আছে, জার্মানিতে আছে, যে নদীর নিচ দিয়ে রাস্তা, সেটাও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী
আমাদের জন্য এনে দিয়েছেন অল্প কিছু দূরের মাধ্যমেই কর্ণফুলী টানেল, যেটা আমরা নদীর নিচ দিয়ে আমরা রাস্তা চলে যেতে পারবো। তিনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করতেছেন এই যানজটের জন্য। তিনি মেট্রো রেল করেছেন, ভাবতেও অবাক লাগে। তিনি আর অল্প কিছু দিনের মধ্যেই পাতাল রেল তৈরি করার পরিকল্পনা করতেছেন। ভাইরা আমার, বাংলাদেশ আওয়ামী লীগ মানে দেশের উন্নয়ন। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এই দেশের বিকল্প কোনো কিছুই নাই। তাই আমি আপনাদের কাছে আকুল আহ্বান রেখে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আওয়ামী লীগের জন্য দোয়া করবেন। এই দল যেন সব সময় এদেশের ক্ষমতায় থেকে আজকে ৭০ লক্ষ আবাসন প্রকল্প গরিবদের মাঝে, যাদের একটি শোয়ার থাকার কোনো ব্যবস্থা ছিল না, এদেশের গরিব দুঃখী মানুষের জন্য তিনি বাংলাদেশের কে কি কোন দল করে সেটা তিনি দেখেন নাই। সমস্ত গরিব মানুষকে তিনি আবাসন প্রকল্পের জমি, রেজিস্ট্রি সহ তিনি ঘর প্রদান করেছেন। এটা তো নজিরবিহীন অবস্থা। বিশ্বাসকে দেখে, শেখ হাসিনার উন্নয়ন দেখে তাকায় রয়েছেন। তার একটি এক্সাম্পল আমি আপনাদের বলতে চাই। আমাদের 50 বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন হয়েছে। আজকে পাকিস্তান থেকে আমরা কত উন্নয়ন হয়েছি সেটা আপনারা দেখেন। পাকিস্তানে 1 কেজি চিনির দাম 110 টাকা, আমাদের চিনির দাম 60 টাকা। পাকিস্তানে 1 কেজি তেলের দাম 200 টাকা, আমাদের দেশে 1 কেজি তেলের দাম 135 টাকা। তো ভাইরা আমার, আমরা সব কিছুতেই পাকিস্তান থেকে এগিয়ে আছি। তো পাকিস্তানের বর্তমান যে প্রধানমন্ত্রী, তিনি একজন খেলোয়াড় ছিলেন, ইমরান খান। তিনি নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জনগণকে, আমি যদি ক্ষমতায় আসতে পারি আমি এদেশকে সুইজারল্যান্ড করব, আমি যদি ক্ষমতায় আসতে পারি এদেশকে আমি সিঙ্গাপুর, বিভিন্ন উন্নত দেশের তিনি নাম বলেছিলেন। কিন্তু তৎকালীন পাকিস্তানের একজন বিশিষ্ট কলামিস্ট, একজন সাংবাদিক জাইগাম খান পিটিভিতে তিনি একটি টকশোতে বলেছিলেন, তিনি তার ভাষায় বলেছিলেন, আমি সেই ভাষায় বলতে চাই, উজিরে आजम इमरान जी आपको हम लोग स्विट्ज़रलैंड नहीं बनिए देगा, हम लोग सिंगापुर नहीं बनिए देगा, आपको हमको बांग्लादेश बनिए देगा, बांग्लादेश बनिए देगा, बांग्लादेश बनिए देगा। এটা আমার কোনো লুকোচুরির কথা না। আপনারা এখনই ইউটিউবে আপনারা সার্চ দেন, দেখেন জাইগাম খান এই কথা প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশ্যে বলেছিল কিনা। তো ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, সভাপতি সাহেব বক্তব্য রাখবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য, মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে, বাংলাদেশ দীর্ঘজীবী হোক এই কামনা করে আপনাদের সকলকে আমার মুজিবী ও সালাম শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।